হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কেমিস্ট্রির মূলের ধারণা এবং রাসায়নিক গণনা অধ্যায়ের বেশ কিছু টাইপের কনসেপ্ট নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা মোলারিটির দুটি খুব সহজ টাইপের ম্যাথ সলভ করব। এরপরে আমরা কোনো একটি যৌগে কোনো একটি মৌলের শতকরা সংযুক্তি নির্ণয় নিয়ে আলোচনা করব। তারপর আমরা স্থূল সংকেত এবং আণবিক সংকেত কীভাবে নির্ণয় করতে হয় এই নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সাথে থাকবে। প্রথমত আমরা মোলারিটি বের করার আমরা ফর্মুলা আমাদের জানা আছে। মোলারিটি আমরা যদি বের করতে চাই আমরা সাধারণত এই সূত্রটা অ্যাপ্লাই করব, ডাব্লিউ ইজ ইকুয়াল এস ভি এম বাই 1000। এখানে ডাব্লিউ হচ্ছে গ্রাম এককে দ্রবের ভর, এস হচ্ছে মোলারিটি, ভি হচ্ছে আয়তন, এম হচ্ছে মোলার ভর বাই হচ্ছে 1000। এবং আমরা কিন্তু এই আয়তনটা সবসময় বসাবো এই জায়গাতে এম এল মানে মিলিলিটার এককে আমরা আয়তনটা বসাবো। এই হচ্ছে আমাদের ফর্মুলা। আমরা এই ফর্মুলা কাজে লাগিয়ে আমরা খুব সহজ টাইপের দুইটি মোলারিটির অঙ্ক আমরা সলভ করব। প্রথমত যদি আমরা প্রথম 1 নম্বর যে ম্যাথটা দেওয়া সেটা সলভ করি, তাহলে 1 নম্বরের আনসার হচ্ছে আমরা এখানে লিখতেছি, আমার এখানে কি কি দেওয়া আছে। প্রথমত আমরা এখানে এই পাশে লিখে নিব। এখানে বলা হয়েছে 100 মিলিলিটার দ্রবণে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে দ্রবণের মোলারিটি কত হবে, এটা আমরা বের করব। এখানে আমাদের দেওয়া আছে আয়তন দেওয়া আছে 100 মিলিলিটার। আমাদের ডাব্লুর মানটা দেওয়া আছে 4 গ্রাম। এটা হচ্ছে দ্রবের গ্রাম এককে তার ভর, এবং এম হবে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে সোডিয়াম 23 প্লাস অক্সিজেন হচ্ছে 16, তার পারমাণবিক ভর আছে একটাই জায়গাতে, প্লাস এইচ হচ্ছে 1। আমরা যদি সবটি যোগ করি তাহলে আনসার আসবে 40। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের এম হবে 40 গ্রাম পার মোল, তার হচ্ছে মোলার ভর। এবং আমাদের বের করতে হবে মোলারিটি, এস ইকুয়াল কোয়েশ্চন মার্ক। আমরা যদি আমাদের ফর্মুলাটা অ্যাপ্লাই করি, আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল এস ভি এম বাই 1000। দ্যাট ইমপ্লাইজ যদি আমরা এখান থেকে এস বের করতে চাই তো আমরা এস বি এম ইন্টু এই যে ডাব্লিউ নিচে কিন্তু 1 আছে, গুণ করলে কিন্তু এস বি এম থাকবে, সমান সমান হবে এই পাশে ডাব্লিউর সাথে 1000 আর আরই গুণ হয়ে যাবে, ডাব্লিউ ইন্টু 1000। দ্যাট ইমপ্লাইজ এস ইকুয়াল হবে ডাব্লিউ ইন্টু 1000 বাই হচ্ছে ভিএম। দ্যাট ইমপ্লাইজ আমাদের গ্রাম এককে বড় হচ্ছে 4 গ্রাম দেওয়া আছে, ইন্টু হচ্ছে 1000, আমাদের আয়তন হচ্ছে 100 মিলিলিটার, ইন্টু হচ্ছে এম হচ্ছে 40। তো আমরা যদি এটা ভাগ করি তাহলে আনসার আসবে 1 মোলার। এটা হচ্ছে আমাদের প্রথমটার আনসার 1 মোলার। ওকে, এখন আমরা আমাদের পরের সমস্যাটি সলভ করব। আশা করি তোমরা এই সমস্যাটি বুঝতে পেরেছো। পরের অঙ্কের মধ্যে কিন্তু একইভাবে বলা হয়েছে, আমাদের এখানে আয়তন হচ্ছে, এখানে আমাদের আয়তন দেওয়া আছে 100 মিলিলিটার, এবং আমাদের ডাব্লিউ মানটা দেওয়া আছে 4 গ্রাম, এবং এখানে যৌগটা দেওয়া আছে HCl। আমরা HCl এর প্রথমে আণবিক ভরটা বের করব। হাইড্রোজেন হচ্ছে 1 প্লাস ক্লোরিন হচ্ছে 35.5, তাহলে আমাদের যোগ এটা আসবে 36.5, এটা হবে 36.5 গ্রাম পার মোল। এখন যদি আমরা এস বের করতে চাই আমরা আগের মতোই আমাদের সূত্রটা অ্যাপ্লাই করব। আমরা এস এর মানটা বের করব। আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল এস ভি এম বাই 1000। এখন আমরা যদি পক্ষান্তর করি আমাদের কিন্তু আলটিমেটলি এটা আসবে এস ইকুয়াল ডাব্লিউ ইন্টু 1000 উপরে থাকবে এবং এস ভি এমটা নিচে চলে আসবে। যদি আমরা মানটা বসিয়ে দেই 4 ইন্টু 1000, ভি হচ্ছে
100 ইন্টু এম হচ্ছে 36.5। আগে কিন্তু আমাদের এমটা ছিল 40, এখন হচ্ছে 36.5। তাহলে 4 ইন্টু 4000 হবে, ইন্টু হচ্ছে 100 ইন্টু 36.5। আমাদের আনসার আসবে 1.096। 1.096 এত মোলার। এটা হচ্ছে আমাদের দ্বিতীয়টার আনসার। আমাদের ডাব্লিউ মানটা দেওয়া ছিল 4 গ্রাম ইন্টু 1000, আমাদের আয়তন দেওয়া ছিল 100 মিলিলিটার, ইন্টু হচ্ছে এম, এই সেলের এম হচ্ছে 36.5। এই তো আমাদের মানটা বসে দিলেই আমাদের মোলারিটি চলে আসবে 1.096 এত মোলার। আশা করি তোমরা এই দুইটা যে মোলারিটির যে সহজ টাইপের যে ম্যাথ যেগুলো দেওয়া ছিল এটা বুঝতে পেরেছো। পরীক্ষায় তোমাদের এই টাইপেরই ম্যাথ থাকবে, সাধারণত সৃজনশীলের গতে সাধারণত এই টাইপের সহজ টাইপের ম্যাথ দেওয়া হয়। যদি বুঝতে পারো তোমরা খুব ভালোভাবে এগুলো আনসার করতে পারবে। এখন আমরা আলোচনা করব কোনো একটি যৌগে কোনো একটি মৌলের শতকরা সংযুক্তি। আমরা বলতে পারি এখন আমাদের টপিকসটা হচ্ছে যৌগে, আমাদের যে কোনো যৌগে থাকতে পারে আমরা বলতে পারি আমাদের যে কোনো একটা যৌগে একটি মৌলের শতকরা সংযুক্তি। যৌগে একটি মৌলের শতকরা সংযুতি। প্রথমত আমরা সূত্রের মধ্যে যাব না, কারণ যে কোনো তোমরা টপিকস প্রথম তুমি শিখতে চাও, চেষ্টা করবে এটার ডিপ মিনিংটাকে আমরা আসলে এটা কী জন্য শিখবো বা এটা আসলে বলতে কী বোঝায় এই বিষয়টা খুব ভালোভাবে বোঝার জন্য। প্রথমত আমরা সূত্রে না গিয়ে আমরা চেষ্টা করি বোঝার জন্য যে কোনো একটি যৌগে একটি মৌলের শতকরা সংযুক্তি, এটাতে আসলে কী বোঝায়। এটাতে বোঝায় ওই যৌগের 100 গ্রামের মধ্যে কোনো একটা মৌল সে কত গ্রাম আছে, এটাই হচ্ছে ওই যৌগে ওই মৌলের শতকরা সংযুতি। আমি আবার বলি, কোনো যৌগে একটি মৌলের শতকরা সংযুতি বলতে বোঝায় যৌগের 100 গ্রাম এর মধ্যে মৌলটি কত গ্রাম আছে, কত গ্রাম আছে। আমরা এই শতকরা সংযুতি দ্বারা এই জিনিসটা বুঝতে পারবো যে একটা নির্দিষ্ট যৌগে একটা নির্দিষ্ট মৌল, ওই যৌগের 100 গ্রামের মধ্যে ওই মৌলটি কত গ্রাম আছে, এইটা দ্বারা আমরা বুঝতে পারবো, আমরা শতকরা সংযুতিটা বুঝতে পারবো। এখন যদি আমরা শতকরা সংযুতি বের করার সূত্রটা আমরা দেখি যে কোনো একটি যৌগে একটা মৌলের শতকরা সংযুক্তি আমরা সমান কি লিখতে পারি। এটা সমান লিখতে পারি, আমি যদি এই পাশে লিখি যে যৌগে কোনো মৌলের বা একটি মৌলের শতকরা সংযুতি, মৌলের শতকরা সংযুতি ইকুয়াল হবে আমরা যে মৌলের শতকরা সংযুতি বের করব ওই মৌলের পারমাণবিক ভর। আমরা মৌলের পারমাণবিক ভরটা ইউজ করব, পারমাণবিক ভর। পারমাণবিক ভর ইনটু হচ্ছে ওই যৌগে এই যে মৌলটা, এই মৌলের কয়টা পরমাণু আছে, মানে পরমাণুর সংখ্যা, কয়টা পরমাণু আছে আমরা এটা নিব, পরমাণুর সংখ্যা আমরা গুণ করব 100 দ্বারা, বাই হবে ওই যৌগের আণবিক ভর, যৌগের আণবিক ভর।
এটার সাহায্যে আমরা কোনো একটা যৌগে কোনো একটা মৌলের শতকরা সংযুতিটা খুব ইজিলি বের করতে পারবো। আমরা প্রথমে মৌলের পারমাণবিক ভর তার সাথে গুণ করব পরমাণুর সংখ্যা ওই যৌগে। যেমন আমি যদি বের করতে চাই H2O, তাহলে আমরা প্রথমে বসাবো, আমি যদি তোমাদের প্রশ্ন করি এইভাবে, এই যৌগে আমাদের হাইড্রোজেনের শতকরা সংযুতি কত, তোমরা প্রথমে বসাবে মৌলের পারমাণবিক ভর মানে হাইড্রোজেনের পারমাণবিক ভর, এটা হবে 1 ইন্টু পরমাণুর সংখ্যা, কারণ 2টা হাইড্রোজেন আছে, ইন্টু পরে হচ্ছে 100 বাই হবে যৌগের আণবিক ভর। এই যে যৌগটা তার আণবিক ভর হচ্ছে 18। যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে হাইড্রোজেনের শতকরা পরিমাণটা আমরা বের করে ফেলবো। 1 ইন্টু 2 ইন্টু 100 বাই হচ্ছে 18, তাহলে আলটিমেটলি আনসার হবে 11.11%। এটা আনসার হবে 11.11%। এটা হচ্ছে H2O এই যৌগে হাইড্রোজেনের শতকরা সংযুতি। এটা হচ্ছে হাইড্রোজেনের শতকরা সংযুতি, হাইড্রোজেনের শতকরা সংযুতি। একইভাবে আমরা কিন্তু অক্সিজেনেরও বের করতে পারবো। এই হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলা কাজে লাগে আমরা এইভাবে, যে কোনো যৌগে কোনো একটা মৌলের কোনো নির্দিষ্ট মৌলের যেটা আমাদের বলা হয় হাইড্রোজেনে বের করার জন্য, অথবা একটা যৌগে যে সকল পরমাণু থাকবে, যে সকল মৌল বিদ্যমান থাকবে, সব মৌলের আমরা বের করতে পারবো। তো আমরা এখন একটা এক্সাম্পল দেখি এই টাইপের। যেমন যদি বলা হয় সোডিয়াম ক্লোরাইড যৌগে সোডিয়াম ও ক্লোরিন এর শতকরা সংযুতি নির্ণয় করো। শতকরা সংযুতি নির্ণয় করো। যদি আমাদের বলা হয়, আমরা প্রথমে বের করব সোডিয়ামের শতকরা সংযুতি। তার মানে আমরা লিখব সোডিয়াম, এটা কিন্তু এই যৌগে সোডিয়াম এর শতকরা সংযুতি। সোডিয়াম ক্লোরাইড যৌগে সোডিয়ামের শতকরা সংযুতি সমান হবে, আমাদের সূত্র অনুসারে প্রথমত সোডিয়ামের পারমাণবিক ভর 23 ইন্টু হচ্ছে সোডিয়ামের পরমাণুর সংখ্যা, কেন আছে একটি, 1 ইন্টু হচ্ছে 100 বাই হচ্ছে ওই যৌগের আণবিক ভর। তাহলে সোডিয়াম হচ্ছে 23 এবং ক্লোরিন হচ্ছে 35.5, তাহলে 23 প্লাস 35.5 আনসার আসবে 58.5। এটা হচ্ছে আণবিক ভর 58.5। আমরা যদি ভাগ করে দেই তাহলে 23 ইন্টু 100 বাই হচ্ছে 58.5, তাহলে আলটিমেটলি আনসার হবে 39.32, 39.32%, 39.32 এত পার্সেন্টে চলে যাবে। এরপর আমরা লিখব ক্লোরিনের, ক্লোরিন এর শতকরা সংযুতি। ক্লোরিনের শতকরা সংযুতি হবে, প্রথমত ক্লোরিনের পারমাণবিক ভর 35.5 ইন্টু ক্লোরিনের পরমাণুর সংখ্যা ইন্টু হচ্ছে 100, এখানে একটা ক্লোরিন আছে যেহেতু আমরা 1 দিয়েছি, বাই হচ্ছে ওই যৌগের আণবিক ভর 58.5। যদি আমরা হিসাবটা করি তাহলে 35.5 ইন্টু হচ্ছে 100 বাই হচ্ছে 58.5, তাহলে আনসার আসবে 60.68, 60.68 এত পার্সেন্ট। তার মানে সোডিয়াম ক্লোরাইড এই যৌগের মধ্যে সোডিয়াম আছে 39.32% এবং ক্লোরিন আছে 60.68%। এখন যদি আমরা এই দুটিকে যোগ করে ফেলি তাহলে কত আসবে, এটা কিন্তু 100 আসবে, 39.3। তোমরা চেক করে দেখতে পারো পরীক্ষার মধ্যে
যদি কারণ দুইটা পরমাণু থাকে আমরা দুইটা মৌলের পার্সেন্টেজটা যোগ করব, তাহলে দেখব আমাদের 100 আসে কিনা। 60.68 প্লাস হচ্ছে 39.32, এটা কিন্তু 100 আসবে সব সময়, কিন্তু এগুলো 100 আসবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইড যৌগের সোডিয়াম এবং ক্লোরিনের শতকরা সংযুতি নির্ণয়ের ম্যাথ। ওকে, এখন আমরা এই টাইপেরই আরেকটি ম্যাথ সলভ করব। আমাদের সমস্যা হচ্ছে এখন যৌগে, তোমরা এটা থেকে ভয় পেতে পারো, এটা কিন্তু আহামরি কঠিন না, জাস্ট তোমরা কয়টা পরমাণু আছে এটা বের করতে পারলে কিন্তু খুব ইজিলি বের করতে পারবে। এই যৌগে যে সকল মৌল আছে অ্যালুমিনিয়াম, সালফার ও অক্সিজেন এর শতকরা সংযুতি, এটা আমরা এখন বের করব, শতকরা সংযুতি। ওকে, আমরা প্রথমে বের করব অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের এই যৌগে যদি আমরা লিখি যৌগে অ্যালুমিনিয়াম এর শতকরা সংযুতি সমান হবে, প্রথমত অ্যালুমিনিয়ামের আমরা বসাব পারমাণবিক ভর 27 ইন্টু কয়টা পরমাণু আছে, এই জায়গাতে দুইটা পরমাণু আছে, ইন্টু 2 দিব আমরা, পরে হচ্ছে 100 বাই হবে ওই যৌগের আণবিক ভর, এই যৌগের আণবিক ভর। আমরা বের করি এটা 27 ইন্টু 2, অ্যালুমিনিয়াম তার হচ্ছে পারমাণবিক ভর 27 আছে, দুইটা পরমাণু আমরা ইন্টু 2 দিলাম, প্লাস সালফার হচ্ছে 32, সালফার হচ্ছে 3টা, 3 প্লাস অক্সিজেন হচ্ছে 16 পারমাণবিক ভর ইন্টু অক্সিজেনের পরমাণু সংখ্যা হচ্ছে 3 4 12টি। যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে দেখে তো কি আসে, এটা হবে 54 প্লাস 32 ইন্টু 3 প্লাস 16 ইন্টু হচ্ছে 12, 342 হচ্ছে আনসার এই যৌগের অ্যালুমিনিয়াম সালফেটের আণবিক ভর। তাহলে আমরা এটা দ্বারা ভাগ করে দিব, 342 দ্বারা ভাগ করে দিব, আমাদের আলটিমেটলি ওই যৌগে অ্যালুমিনিয়ামের শতকরা সংযুতি চলে আসবে 27 ইন্টু হচ্ছে 2 ইন্টু হচ্ছে 100 বাই হচ্ছে 342, তাহলে 15.7894, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের শতকরা সংযুতি 15.7, আমরা 7894 আসছে, তাহলে 79 দিতে পারি, 79 এত পার্সেন্ট। একইভাবে আমরা সালফার এবং অক্সিজেন বের করতে পারবো, তাহলে এই যৌগে অ্যালুমিনিয়াম সালফেটে সালফার, আমরা সালফারে বের করব, সালফার এর শতকরা সংযুতি সমান, সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32 ইন্টু কয়টা পরমাণু আছে, সালফারে আছে 3টা পরমাণু, ইন্টু 3 ইন্টু হবে 100 বাই হবে আর যৌগের আণবিক ভর। তো যদি আমরা এটা ভাগ করে ফেলি, থার্টি টু ইন্টু 3 ইন্টু হচ্ছে 100 বাই হচ্ছে 342, তাহলে 28.07, এটা আসবে 28.07 এত পার্সেন্ট। এরপর অক্সিজেন এর শতকরা সংযুতি সমান হবে, অক্সিজেনের পারমাণবিক ভর 16
ইন্টু অক্সিজেন এখানে আছে 3 4 12 ইন্টু হচ্ছে 100 বা হচ্ছে যৌগের আণবিক ভর। তাহলে এটা হবে 16 ইন্টু 12 ইন্টু 100 বাই হচ্ছে 342, তাইলে 56.14 এত পার্সেন্ট। এই হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম সালফেট। এই যৌগে অ্যালুমিনিয়াম, সালফার এবং অক্সিজেনের শতকরা সমৃদ্ধি। তোমরা চেক করার জন্য তোমরা কাজ করতে পারো তোমার হয়েছে কিনা। তোমরা এই যে পার্সেন্টেজের যে 3টা মান আসছে তোমরা 3টা যোগ করে ফেলবে। আমি যোগ করে দিই, তাহলে দেখি আমরা কত আসে। প্লাস 28.07, এটা কিন্তু 100 আসবে, সর্বদা এটা 100 আসবে। এই হচ্ছে আমাদের শতকরা সমৃদ্ধি নির্ণয়ের আমাদের যে সকল ম্যাথ তোমাদের বইয়ের মধ্যে আছে, বা এগুলো হচ্ছে এবার বেসিক টাইপের ম্যাথ, তোমরা এগুলা মাস্ট সলভ করবে। এখন আমরা এই শতকরা সমৃদ্ধি নির্ণয়ের কিভাবে তোমাদের সামান্য ঘুরিয়ে প্রশ্ন করতে পারে পরীক্ষার মধ্যে, আমরা একটা টাইপের ম্যাথ এখন আমরা সলভ করব। প্রথমে ম্যাথটা আমি লিখে নেই। এখানে বলা হয়েছে 180 ভর বিশিষ্ট যৌগ ভর বিশিষ্ট যৌগ এম, তার নাম হচ্ছে এম, তার নামটা উল্লেখ করে না দিয়ে জাস্ট এম দ্বারা প্রকাশ করছে। এম এর 6.75 গ্রাম এত গ্রাম বিশ্লেষণ করে 0.45 গ্রাম হাইড্রোজেন, এত গ্রাম হাইড্রোজেন 2.7 গ্রাম কার্বন, 2.7 গ্রাম কার্বন এবং 3.6 গ্রাম অক্সিজেন পাওয়া গেল, এবং 3.6 গ্রাম অক্সিজেন পাওয়া গেল। আমাদের প্রশ্ন হচ্ছে যৌগটির শতকরা সংহতি নির্ণয় করো। ওকে, আমরা যৌগটির শতকরা সংহতি নির্ণয় করব। যৌগটির শতকরা সংযুতি নির্ণয় করো। তো প্রথমত আমরা এখানে কি বলা হয়েছে যে 180 গ্রাম ভর বিশিষ্ট কোন একটা যৌগর এম এর 6.75 গ্রাম বিশ্লেষণ করে আমরা 0.45 গ্রাম হাইড্রোজেন, 2.7 গ্রাম কার্বন এবং 3.6 গ্রাম অক্সিজেন পাওয়া গেল। যৌগটির শতকরা সংহতি নির্ণয় করো। আমরা এই অঙ্কটা এইভাবে করব। আমরা তো এখানে লিখতে পারি যে 6.75 গ্রামকে বিশ্লেষণ করে হাইড্রোজেন পাওয়া যায়, কত গ্রাম হাইড্রোজেন পাওয়া গেছে এই জায়গায় 0.45 গ্রাম, 0.45 গ্রাম হাইড্রোজেন পাওয়া যায়। সুতরাং আমরা লিখতে পারি 1 গ্রামকে বিশ্লেষণ করে হাইড্রোজেন পাওয়া যায় 0.45 ভাগ হচ্ছে 6.75। মানে আমরা যদি এম এর
লিখতে পারি 6.75 গ্রাম এম। এম কে বিশ্লেষণ করে আমরা এখানে এম কে লিখতে পারি, তোমরা এখানে এম কে লিখে দিবে এম। এম কে বিশ্লেষণ করে হাইড্রোজেন পাওয়া যায় 0.45 গ্রাম। 1 গ্রাম এম কে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে হাইড্রোজেন পাওয়া যাবে 0.45 বাই 6.75 এত গ্রাম। কিন্তু আমরা জানি শতকরা সংহতি বলতে বোঝায় কোনো একটা যৌগের মধ্যে কোনো একটি মৌল, মানে কোনো একটা যৌগের 100 গ্রামের মধ্যে কোনো একটা মৌল কত গ্রাম আছে। তাই আমরা লিখবো, সুতরাং 100 গ্রাম, যদি আমরা 100 গ্রামকে বিশ্লেষণ করতাম তখন এইচ পাওয়া যেত 0.45 ভাগ হচ্ছে 6.75 ইন্টু হচ্ছে 100। এটা কিন্তু পার্সেন্টে চলে যাবে, দেখি আমরা আনসারটা কত আসে। 0.45 বাই 6.75 ইন্টু হচ্ছে 100, আনসার আসবে 6.67 এত পার্সেন্ট, 6.67%। তার মানে এম যৌগে এইচ এর শতকরা সংখ্যা হচ্ছে 6.67%। এখন আমরা একইভাবে কিন্তু বের করতে পারবো 6.75 গ্রাম এম কে বিশ্লেষণ করলে কতটুকু কার্বন পাওয়া যাবে। কার্বন, এটা কিন্তু তারা বলছে কার্বনে পাওয়া যায় 2.7 গ্রাম। তাহলে আমরা এইগুলা কাজে লাগিয়ে একইভাবে আমরা কিন্তু এটা বের করতে পারবো। তো এখন কিন্তু আমরা আবার এইভাবে ঐকিক নিয়মে করবো না, আমরা সিম্পলি লিখে দিব যে এম যৌগে কার্বনের শতকরা সংযুতি। এম যৌগে কার্বনের শতকরা সংযুতি, শতকরা সংযুতি হবে সমান, দেখো আমরা যখন হাইড্রোজেনে বের করেছিলাম তখন আমরা কিন্তু উপরে লিখেছিলাম কতটুকু হাইড্রোজেন পাওয়া গিয়েছিল 0.45 গ্রাম, আর কতটুকু এম কে বিশ্লেষণ করা হয়েছিল এটা আমরা নিচে বসেছিলাম। একইভাবে আমরা এখনো নিচে বসাবো কতটুকু কে বিশ্লেষণ করা হয়েছে 6.75, কতটুকু কার্বন পাওয়া গেছে 2.7, তাহলে উপরে আমরা লিখবো 2.7 ইন্টু হচ্ছে 100। তোমরা এভাবে সিম্পলি এটা কাজে লাগিয়ে করতে পারবে। আমি এটা বিস্তারিত তোমাদের দেখালাম, এখন আমরা এবার শর্টকাটে করতে পারবো। তাহলে 2.7 বাই হবে 6.75 ইন্টু হচ্ছে 100, তাহলে আনসার আসবে আমাদের 40। 2.7 0.75, এটা হচ্ছে 6.75, তাহলে আনসার হবে 40, তাহলে 40%। তাহলে আমরা কার্বনের শতকরা পরিমাণ হচ্ছে 40%। আমরা একইভাবে আমরা বের করতে পারবো আমাদের অক্সিজেনের শতকরা সংযুতি। অক্সিজেন পাওয়া গেছে 3.7 গ্রাম আর আমাদের ভাঙা হয়েছিল 6.75 গ্রামকে। তাহলে আমরা এটা উপরে লিখতে পারি, এটা আমি মুছে ফেলি। এখন আমরা লিখব অক্সিজেনের এম যৌগে অক্সিজেনের শতকরা সংযুতি সমান হবে অক্সিজেন পাওয়া গেছে 3.6 আর এম যৌগকে বিশ্লেষণ করা হয়েছিল 6.75 ইন্টু হবে 100, তাহলে আলটিমেটলি আমাদের আনসার আসবে 3.6 বাই 6.75 ইন্টু হচ্ছে 100, তাহলে আনসার আমাদের আসবে 53.33 এত পার্সেন্ট। এই হচ্ছে আমাদের, যদি এইভাবে দেওয়া থাকে তোমরা এইভাবে তোমরা এগুলো বের করতে পারবে, সরাসরি সূত্র না অ্যাপ্লাই করে এইভাবে বের করতে পারবে। সুতরাং আমরা লিখব যৌগের শতকরা সংযুতি, যৌগে শতকরা সংযুতি। আমরা হাইড্রোজেন পেলাম 6.67%, কার্বন পেলাম 40% এবং অক্সিজেন পেলাম 53.33%।
33%। যদি তোমরা এই তিনটাকে যোগ করে দাও, দেখবে তোমার এটা 100 চলে আসবে। 6.67 প্লাস 40 প্লাস 53.33, পুরো কিন্তু এটা 100 চলে আসছে। আশা করি তোমরা কোনো একটা মৌলের তোমার যে শতকরা সংখ্যা বের করতে বলে তোমরা খুব ইজিলি এগুলো সলভ করতে পারবে। এখন আমরা আরেকটি নতুন আমরা কনসেপ্ট আলোচনা করব। সাধারণত তোমাদের পরীক্ষার মধ্যে তোমরা দেখবে শতকরা সংযুক্তি দেওয়া থাকে এবং তারা প্রশ্ন বলে যে শতকরা সংযুক্তি থেকে কোনো একটা যৌগের স্থূল সংকেত নির্ণয়। ঠিক আছে, আমাদের শতকরা সংযুক্তি দেওয়া থাকবে এবং আমাদের বলা হবে যে স্থূল সংকেত নির্ণয় করার জন্য। এখন প্রথমত আমার যে প্রশ্নটা তোমাদের কাছে, যে স্থূল সংকেত বলতে আসলে কি বোঝায়? আমরা স্থূল সংকেত বলতে আমরা কি বুঝি? প্রথমত আমি যদি যে কোনো একটি যৌগের আণবিক সংকেত লিখি, যেমন বেনজিনের হচ্ছে আণবিক সংকেত C6H6, এটা হচ্ছে বেনজিনের আণবিক সংকেত। বেনজিন। এখন যদি আমি এই বেনজিনের, এখানে কার্বনের 6টা পরমাণু আছে এবং হাইড্রোজেনের 6টা পরমাণু আছে। আমাদের স্থূল সংকেত বলতে বোঝায় কোনো একটি যৌগে যে সকল পরমাণু আছে এই পরমাণুগুলো কত অনুপাতে আছে। যেমন এই যে একটা যৌগ আমরা লিখলাম C6H6, এই যৌগে কার্বন এবং হাইড্রোজেন বিদ্যমান এবং কার্বন এবং হাইড্রোজেনের অনুপাত হচ্ছে 1:1 হবে। কারণ আমরা যে 6কে 6 দ্বারা ভাগ করি, এটা কিন্তু 1:1 আসবে, 1:1 আছে। তার মানে আমরা যদি লিখি এটা হচ্ছে বেনজিনের আণবিক সংকেত, আমরা যদি উপরে লিখি বিষয়টা, এটা হচ্ছে উপরে আণবিক সংকেত, আর আমাদের এই পাশে হচ্ছে স্থূল সংকেত। তাহলে বেনজিনের স্থূল সংকেত হবে, এখানে কার্বন আছে 1:1 অনুপাতে, তাহলে কার্বন থাকবে একটা এবং এইচ থাকবে একটা। এটা হচ্ছে বেনজিনের স্থূল সংকেত। তার মানে কোনো একটা যৌগের মধ্যে যে সকল মৌল বিদ্যমান তাদের যে কোন রেশিওতে আছে বা কোন অনুপাতে আছে, এই যে অনুপাত নিয়ে কিন্তু আমরা একটা স্থূল সংকেত লিখি যে তারা এই অনুপাতে বেনজিনের মধ্যে আছে। একইভাবে যদি আমরা হাইড্রোজেন পারঅক্সাইড এটাকে আমরা এভাবে লিখতে চাই, তাহলে কিন্তু 2:2 সমান লিখতে পারি 1:1, মানে 1:1 আছে। তার মানে H থাকবে একটি, O থাকবে একটি। আবার যদি আমরা আরেকটি যৌগ দেখি গ্লুকোজ, এটা হচ্ছে C6H12O6, কার্বন 6টি, হাইড্রোজেন 12টি, অক্সিজেন 6টি। এখানে তার কত অনুপাতে আছে দেখো তোমরা, 6:12:6, 6 দ্বারা ভাগ করা যায়, এটা হবে 6×1=6, এটা হবে 6×2=12, এটা হবে 6×1=6। তার মানে C6H12O6 এই গ্লুকোজ এই যৌগের মধ্যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন তাদের অনুপাত হচ্ছে 1:2:1। তার মানে তার স্থূল সংকেত হবে কার্বন থাকবে একটি, হাইড্রোজেন থাকবে 2টি এবং অক্সিজেন থাকবে একটি। এটা হচ্ছে গ্লুকোজের স্থূল সংকেত। আশা করি তোমরা আমাদের এই এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছো যে স্থূল সংকেত বলতে কি বোঝায়। তোমরা এটা মনে রাখবে, স্থূল সংকেত বলতে বোঝায় কোনো একটি যৌগে যে সকল পরমাণু আছে তারা কোন অনুপাতে আছে, এটি হচ্ছে স্থূল সংকেত। এখন আমরা শতকরা সংযুক্তি থেকে কিভাবে স্থূল সংকেত বের করতে হয় এটা নিয়ে আলোচনা করব।
শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত নির্ণয়। স্থূল সংকেত নির্ণয়। ওকে, আমরা একটা সমস্যা নিয়ে আলোচনা করতে পারি, তাহলে তোমরা আশা করি খুব ইজিলি এই বিষয়গুলো বুঝতে পারবে। যেমন এখানে দেওয়া আছে কোনো একটা যৌগে আমরা এটা ভালো একটা প্রবলেম আলোচনা করি, তোমরা খুব ভালোভাবে বিষয়টা বুঝতে পারো, তাহলে তোমরা খুব ক্লিয়ারলি একটা ধারণা চলে আসবে। আচ্ছা, ধরা যাক কোনো একটা কোনো যৌগে কার্বনের সংযুতি দেওয়া আছে। কোনো যৌগে কার্বনের শতকরা সংযুতি হচ্ছে 92.31%। এবং হাইড্রোজেনের সংযুতি হচ্ছে 7.69%। হচ্ছে হাইড্রোজেনের সংযুতি। আমার প্রশ্ন হচ্ছে যৌগটির স্থূল সংকেত বের করো। যৌগটির স্থূল সংকেত নির্ণয় করো। স্থূল সংকেত নির্ণয় করো। আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথমে আমরা যে সকল আমাদের শতকরা সংযুতি দেওয়া থাকবে, যেমন কার্বনের দেওয়া আছে 92.31%। আমরা প্রথম কাজ হচ্ছে কার্বনের শতকরা সংযুতিকে আমরা ভাগ করব তার পারমাণবিক ভর দ্বারা 12 দ্বারা। এটা ভাগ করব, দেখব আমরা কত আসে। এরপরে একই আমরা হাইড্রোজেনের যে শতকরা সংযুতি দেওয়া আছে তাকে আমরা ভাগ করব হাইড্রোজেনের পারমাণবিক ভর দ্বারা। এটা 7.69 আসবে। এবং যদি আমরা 92.31কে 12 দ্বারা ভাগ করি, 92.31 বাই হচ্ছে 12, তাহলে আনসার আসবে 7.6925। মানে 7 আমরা 69 নিতে পারি, 7.69 এই হচ্ছে। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে এই ভাগফলগুলোর মধ্যে যেটা ক্ষুদ্রতম সেটা দিয়ে আবার আমরা এই ভাগফলগুলোকে ভাগ করব। ঠিক আছে, আমরা লিখতে পারি ভাগফলগুলোর মধ্যে যে সংখ্যাটি ক্ষুদ্রতম এখানে সমান আসছে, বা তোমার সব সংখ্যা সমান আসবে না, তোমার সমান আসলে যে কোনো একটাই নিয়ে নিবে। তাহলে এই কথাটা লিখতে পারি জায়গাতে ভাগফল। এই কথাটা আমরা লিখে দিই প্রথমে, শতকরা সংযুতিকে তাদের পারমাণবিক ভর দ্বারা ভাগ করি। তাদের পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। প্রথমে এই লাইনটা লিখবে। এরপর আমরা ভাগফলগুলোর মধ্যে যে সংখ্যাটি ক্ষুদ্রতম, ভাগফলগুলোর মধ্যে যে সংখ্যাটি ক্ষুদ্রতম, সেই সংখ্যা দিয়ে ভাগফলগুলোকে ভাগ করি। তাহলে যদি আমাদের কার্বনের জন্য আমাদের আনসার আসছে 7.69, এবং আমরা ভাগ করব যে কোনো যেটা ছোট এটা দিয়ে, তাহলে আনসার এখানে 1 আসবে। একইভাবে হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু আসছে ভাগফল 7.69, এবং আমরা ভাগ করব যেটা ছোট, কিন্তু যদি সমান আসছে আমরা যে কোনো একটাই নেব, তাহলে এখানে কিন্তু 1 আসবে। সুতরাং আমরা লিখতে পারি
আমরা লিখতে পারি যে যৌগটির স্থূল সংকেত হবে কার্বন থাকবে একটা এবং হাইড্রোজেন থাকবেও একটা। তাইলে আমরা লিখতে পারি এইভাবে, যৌগটির স্থূল সংকেত হবে CH। মানে আমরা বলতে পারি আমাদের যে যৌগটা তারা দিয়ে দিচ্ছিল এটা কিন্তু আমাদের জানা নেই, তারা কিন্তু যৌগের আণবিক ভরটা দিয়ে নাই এবং যৌগের নামও কিন্তু তারা বলে নাই। আমরা জাস্ট বলতে পারি এইভাবে যে আমাদের যে যৌগ দেওয়া ছিল এই যৌগে কার্বন এবং হাইড্রোজেনের অনুপাত হবে 1:1। মানে কার্বন যে ঘটি থাকবে হাইড্রোজেনও সে ঘটি থাকবে। আমরা জাস্ট এই কথাটা বলতে পারবো। মানে স্থূল সংকেত দ্বারা জাস্ট তুমি বলতে পারো অনুপাত, মানে কত অনুপাতে আছে। যৌগের নাম কি এটা তোমার বের করতে হলে ওই যৌগের তোমার আণবিক ভর জানা থাকতে হবে, বা তারা তোমাকে এটা দিয়ে দিবে। যদি এখানে বলা হইতো যে আমাদের যৌগটার আণবিক ভর হচ্ছে, আমরা যদি বলি তাহলে আমরা ট্রাই করি বের করার। যদি আমাদের বলতো যে আমাদের যে যৌগটা দেওয়া ছিল তার আণবিক ভর হচ্ছে 78, তখন কিন্তু আমরা বলতে পারতাম, আমরা একটা ক্যালকুলেশন করে আমরা খুব ইজিলি তার যৌগের আণবিক সংখ্যাটা বের করতে পারতাম। আণবিক সংখ্যা বের করলে কিন্তু আমরা খুব বলতে পারবো যৌগের নাম কি। মানে যৌগের নামটা কি তোমার জানতে হলে তোমার আণবিক সংকেত বের করতে হবে। স্থূল সংকেত বের করার পর ওই যৌগের আণবিক ভর কাজে লাগিয়ে তোমার আণবিক সংকেতটা বের করতে হবে, এবং আণবিক সংকেত বের করতে পারলে তোমরা বলতে পারবে যৌগটার নাম কি। বাট স্থূল সংকেত দ্বারা বোঝায় ওই যে আমার যে একটা যৌগ দেওয়া আছে ওই যৌগে আমার যে পরমাণুগুলো আছে বা যেসব মৌলগুলো আছে তারা কোন অনুপাতে আছে। আমরা বলতে পারি আমাদের যে যৌগটা দেওয়া ছিল এই যৌগে কার্বন এবং হাইড্রোজেন অনুপাত হচ্ছে 1:1। তার মানে যে কয়টি কার্বন থাকবে সমান সংখ্যক হাইড্রোজেন থাকবে, এতটুকুই। ওকে, এখন যদি বলে দেওয়া হয় যে কোনো একটা যৌগে কার্বনের 17% এবং হাইড্রোজেনের 7%, যৌগটি স্থূল সংকেত বের করো। যদি বলা হইতো যৌগটি আণবিক সংকেত বের করো, তখন তো আমরা কেমনে সলভ করতাম? যদি বলা হইতো যৌগটি আণবিক সংকেত বের করো, তাহলে আমরা প্রথমে স্থূল সংকেতটা বের করতাম। তাহলে আমি এই প্রশ্নটা একটু মডিফাই করে দেই, এটার আনসার কিন্তু এতটুকুই, শেষ। এখন আমি একটু চেঞ্জ করে দিই। যদি আমাদের বলা হইতো যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো, যৌগটির আণবিক সংকেত এইটা নির্ণয় করো, যেখানে তারা আমাদের মনে করে বলে দিছে যে যৌগটির আণবিক ভর হচ্ছে 78। এটা মনে করে আমরা তারা বলে দিছি, এটা হচ্ছে যৌগটির আণবিক ভর। যৌগটির আণবিক ভর হচ্ছে 78। তখন আমরা আণবিক সংখ্যাটা কত এটা বের করব। তো আমি আমার প্রথম কাজ হচ্ছে প্রথমে আমরা এখান থেকে যৌগটির স্থূল সংখ্যাটা বের করব। আমরা পেলাম যৌগটির স্থূল সংখ্যা হচ্ছে CH, একটা কার্বন একটা হাইড্রোজেন। এরপরে আমরা লিখব আমাদের এরপরে কাজ হচ্ছে আমরা লিখব যৌগটির স্থূল সংকেত, যেটা আমরা বের করেছিলাম, যৌগটির স্থূল সংকেত CH। এরপরে আমরা স্থূল সংকেতের ভর নির্ণয় করব। স্থূল সংকেতের ভর হবে কার্বনের হচ্ছে 12, এটা হচ্ছে 1, হবে এটা 13, এটা হবে 13। 12 + 1 সমান হবে 13।
এরপরে আমরা লিখব যৌগটির আণবিক ভর। যৌগটির আণবিক ভর। আণবিক ভর এটা দেওয়া আছে 78। এখন আমরা ধরি যৌগটির আণবিক সংকেত। যৌগটির আণবিক সংকেত আমাদের স্থূল সংকেত আগে লিখবো আমরা স্থূল সংকেত। আমরা একটা প্রথম বন্ধনী দিয়ে আমরা এখানে লিখবো n। দেখো আমরা কিছুক্ষণ আগে বেনজিনেরটা একটা এক্সাম্পল সলভ করেছিলাম। বেনজিন এটা ছিল C6H6। এই বেনজিনের স্থূল সংকেত আমরা লিখেছিলাম CH। এখন যদি আমি স্থূল সংকেতের সাথে একটা যে কোনটা সংখ্যা দ্বারা গুণ করি, এখানে সংখ্যাটা কত হবে? 6 হবে। কিন্তু দেখো এখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা কিন্তু সির সাথে গুণ হবে। সির নিচে আছে 1, তার সাথে গুণ হবে। আবার 18 কিন্তু 1 আছে, তার সাথে গুণ হবে। তখন আমরা লিখতে পারি C6H6। তার মানে স্থূল সংকেত থেকে আণবিক সংকেত নির্ণয় করতে হলে এখানে একটা পূর্ণ সংখ্যা বের করতে হবে। এখানে একটা সংখ্যা থাকবে, যে সংখ্যা দ্বারা আমরা বলতে পারি এটা n, যে সংখ্যা দ্বারা গুণ করলে আমরা আণবিক সংকেতটা বের করতে পারবো। তো এই যে nটা আসলে আমরা কিভাবে বের করবো? তো আমাদের কাজ হচ্ছে n বের করার জন্য আমাদের ফর্মুলাটা হচ্ছে n সমান হচ্ছে যৌগের আণবিক ভর। যৌগের আণবিক ভর এটা আমাদের দেওয়া 78। যৌগের আণবিক ভর তাকে ভাগ করতে হবে স্থূল সংকেতের ভর দ্বারা। স্থূল সংকেতের ভর, এই স্থূল সংকেতের ভর দ্বারা আমাদের ভাগ করতে হবে। তো যৌগের আণবিক ভর হচ্ছে 78 আর স্থূল সংকেতের ভর হচ্ছে আমরা বের করলাম 13। এখন দেখো তুমি যদি স্থূল সংকেত বের না করো তাহলে কিন্তু স্থূল সংকেতের ভর কত এটা তোমরা কি বসাবে? তার মানে তোমার যদি বলা হয় যে আণবিক সংকেত নির্ণয় করো, তোমার যদি মনে করো শতকরা সংখ্যা তোমার দেওয়া আছে, তারা বললো আণবিক সংকেত নির্ণয় করো। তো প্রথমে শতকরা সংখ্যা থেকে স্থূল সংকেতটা বের করবে। স্থূল সংকেত বের করার পর স্থূল সংকেতের ভর বের করবে, কারণ এটা আমার প্রয়োজন আছে n বের করার জন্য। পরে আমরা যৌগটার আণবিক ভর এটা প্রশ্ন আমার দেওয়া থাকবে। যদি তোমার বলা হয় আণবিক সংকেত নির্ণয় করো, তোমাদের আণবিক ভর এটা প্রশ্নটা দিয়ে দিবে এবং তোমরা ধরি যৌগটির আণবিক সংকেত হবে স্থূল সংকেত ব্র্যাকেট দিয়ে তোমরা এখানে n দিবে। আমরা n এর মানটা বের করব যৌগটির আণবিক ভরকে স্থূল সংকেতের ভর দ্বারা ভাগ করে। যদি আমরা ভাগ করি তাহলে এটা আনসার কিন্তু আসবে 78 ভাগ হচ্ছে 13, 6। তার মানে আমাদের n এর মান আসলো 6। তার মানে আমি এই যে n আসছিল এখানে 6 বসিয়ে দিব। তা সুতরাং আমরা লিখতে পারি যৌগটির আণবিক সংকেত। যৌগটির আণবিক সংকেত হবে C। যদি আমরা 6 বসাই তাহলে C6H6 হয়ে যাবে। C6H6 মানে আমরা বা তোমরা এটা আমরা এইভাবে লিখতে পারি। বিষয়টা তোমরা কনফিউজ হতে পারো। আমি C6 লিখলাম, এখানে 6 লিখলাম, তাহলে C হবে 6টা C6, H হবে 6টা H6। এই হচ্ছে বেনজিন। এই তো, তাহলে তোমার যদি বলা হয় স্থূল সংকেত বের করো, আমরা আগের মতো এখানে আগের জায়গায় স্টপ হয়ে যাব। যদি বলা হয় আণবিক সংকেত বের করো, আমরা স্থূল সংকেত বের করে পরবর্তীতে আমরা এতটুকু সলভ করব, পরে আমরা তার আণবিক সংকেতটা বের করব। তো আশা করি তোমরা আজকের আমরা যে টপিকসগুলো পড়ালাম, প্রথমত মোলারিটি নির্ণয় করা, পরবর্তীতে শতকরা সংহতি বের করা এবং স্থূল সংকেত এবং আণবিক সংকেত বের করা, আশা করি তোমরা আজকের লেকচারটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সবাইকে অনেক ধন্যবাদ।